৪৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মধ্যরাতে রাজধানীর বনানী ডিওজেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড শুধু সেনা অভ্যুত্থান নয়, নির্মম ওই হত্যার নেপথ্যে কারা, সেই প্রশ্নের উত্তর আজও অজানা। ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নেপথ্যের কুশীলবদের পরিচয় জানার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক পথেই আগাচ্ছে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ কাঁটাতার বেষ্টিত ওই দেশটি, দাদাগিরি ফলানো ওই দেশটি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে কঠিনভাবে নাকশ হয়েছে। ওই ভারতের এক নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছে ৭১ সালে পাকিস্তানের শক্তিকে দুর্বল করার জন্য ভারত যুদ্ধে সমর্থন দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছে। ভারত আমাদের সহযোগিতা করার জন্য পাশে ছিল না, বাংলাদেশকে শোষণ করতে চেয়েছিল। বাংলাদেশের জন্মের ইতিহাস, পাকিস্তানের পরাজয়, ইন্দিরা গান্ধীর ভূমিকা আর সেই ইতিহাসকে সামনে রেখেই লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে কার্যত তীর ছুড়লেন প্রিয়াঙ্কা গান্ধী। ইন্দিরা গান্ধীর নাতনি এমন এক মন্তব্য করলেন যা শুধু ভারতের রাজনীতিতেই নয়, বাংলাদেশেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাহলে কি বাবার পরে তারেক রহমানকে এই দুনিয়া থেকে শেষ করতে দেশে এসেছিলেন খুনি মোজাফফর? দর্শক, দেশের এক প্রবীণ এবং শীর্ষস্থানীয় রাজনীতিবিদের মুখ থেকে আসা এই একটিমাত্র সতর্ক বার্তার ঠিক পরপরই রাজধানীর বুকে ধরা পড়ল ৪৫ বছর ধরে পলাতক থাকা এক মাস্টার মাইন্ড। উনি হয়তো মনে করেছিলেন এমন একটা জায়গায় খবর দেবো যেন তালাশ করে না পায়। হত্যাকাণ্ডের সাথে মেজর জেনারেল মঞ্জুরের স্ত্রীও কিন্তু জড়িত ছিল, তিনি জানতেন সবকিছু। এর সাথে একদিন আগে গিয়ে মতির সাথে একা বসে অফিসের মেসে পরিকল্পনাটা পূর্ণাঙ্গ রূপ দেয়। এরশাদ মনে করেছিল মঞ্জুর যদি বেঁচে থাকে তাহলে এরশাদ এবং হাসিনার বিষয়টা চলে আসবে। জন ডো ছদ্মনামে একাধিক পাসপোর্টে ভারত সহ অন্তত ৩ দেশে ৪৬ বছর আত্মগোপনে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মেজর মোজাফফর হোসেন। সাবেক সেনা কর্মকর্তারা জানান, জিয়াউর রহমানের কক্ষ শনাক্তের দায়িত্বে ছিল মোজাফফর। শুধু হত্যাই নয়, গোপনে মরদেহ দাফনের পরিকল্পনাও ছিল তার। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে শহীদ জিয়ার খুনিকে গ্রেফতার করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। তাকে গ্রেফতারের পর তাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছে, তার থেকে গোপন কিছু রহস্য ফাঁস হয়েছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন, এবং তার সাথে ভারতের ইন্দিরা গান্ধীর নাতনি তিনি বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছে, যে মন্তব্যের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে, যা নিয়েও ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক পথেই আগাচ্ছে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ কাঁটাতার বেষ্টিত ওই দেশটি, দাদাগিরি ফলানো ওই দেশটি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে কঠিনভাবে নাকশ হয়েছে। তারা এখন ওই অনেকটা নতুন বউয়ের মতো শ্বশুরবাড়িতে গিয়ে যেরকম নতুন বউ ঘোমটা দিয়ে থাকে, তারেক রহমানকে দেখে এরকম ঘোমটা দেওয়া শুরু করেছে। শুরুটা হয়েছিল চীন সফর দিয়ে। তারা আশা করেছিল বিএনপি ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর দিয়ে শুরু করবে, সেখানে যে একটু নমনম করবে, দাদা দাদা করবে, হ্যাঁ বলবে দাদা আপনারা ছাড়া তো আমাদের আর কেউ নাই, এইটা চিন্তা করেছিল। কিন্তু এটার ব্যাপারে বিএনপির ভিতরে একটা গোষ্ঠী, বিশেষ করে ফজলুর রহমানের মতো ভারতীয় গুপ্তচর যারা আছে, এই ধরনের একটা গোষ্ঠী তারা চেষ্টাও করেছিল প্রধানমন্ত্রীকে প্রথমে ভারত নিতে। কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত না পেয়ে তারা ঘোষণা করলেন যে দক্ষিণ এশিয়ার যে কোনো একটা দেশ দিয়ে শুরু হবে। পরবর্তীতে তো আপনারা জানেন যে চীন সফর দিয়ে শুরু করলেন, মালয়েশিয়া এবং চীন দিয়ে। চীন সফরের কথা যেদিনই বিএনপির পক্ষ থেকে প্রকাশ করা হলো, ওদিন থেকেই মূলত শুরু হয়েছে তাদের গাত্রদাহ। জ্বলতে পুড়তে শেষ হয়ে যাচ্ছে তারা। এরকম এক কথা, এত বড় সাহস, আমাদেরকে বাদ দিয়ে ওইখানে যায়, দেখিয়ে দেব। এরপর থেকেই তো আপনারা জানেন যে ভারতীয় মিডিয়ায় অসংখ্য ধরনের প্রচার প্রপাগান্ডা এমন ভাবে চালিয়েছে। এমনকি জানেন যে বাংলাদেশের রয়ের স্টেশন কর্মকর্তা ছিল, তার ছেলে এখন চন্দন নন্দী, সে তো বিশাল বড় করে কলাম লিখে ফেললো। এমনকি বাংলাদেশে এক সময় হাই কমিশনার ছিলেন বিনা সিকরি, সে পর্যন্ত গোস্বা প্রকাশ করে বললেন এটি মোটেই তাদের ঠিক হয় নাই। তারা এখন ভারতের উদ্বেগের বিষয়গুলো কিভাবে অ্যাড্রেস করবে সেটি তাদের ভাবতে হবে। আর সে দেশের মিডিয়াগুলো তো বাংলাদেশ সম্পর্কে, বিএনপি সম্পর্কে এমন কিছু উদ্ভট কথাবার্তা বাজারে ছেড়ে দিল, যেটা শুনলে অনেকেরই ঘৃণায় বমি আসার মতো অবস্থা। যাই হোক, এরই ভিতরে চীন থেকেও একটা প্রতিবাদ, খুব কড়া একটা প্রতিক্রিয়া জানানো হলো যে একটি দেশ, স্বাধীন একটি দেশ, সে তার প্রধানমন্ত্রী কোন দেশে সফর করবে কি করবে না, কোথায় আগে করবে কোথায় পরে করবে, এটি এখানটাই তাদের নিজস্ব ব্যাপার।
তাহলে এখানে উদ্বেগ প্রকাশ করে বা ইনিয়ে বিনিয়ে যে ধরনের মায়া কান্না করা হচ্ছে, এতে আমাদের কাছে মনে হচ্ছে যে একটি দেশ আর একটি দেশের উপরে অযাচিত হস্তক্ষেপ করার এবং দাদাগিরি ফলানোর একটা পায়তারা তারা সেখানে শুরু করেছে। চীনের এই বিবৃতির পরে কিছুটা সুর নরম হয়েছিল, এরপরে তারা বসে থাকে নাই। এরপর তারা কি করলো, রাম মন্দিরকে কেন্দ্র করে বিএনপি সরকারকে চাপে রাখার জন্য সেখানে তারা হিন্দুদেরকে আবার মাঠে নামালো। ইউনূস সরকারের আমলে যা যা করেছিল, ইউনূস সরকারকে চাপে রাখার জন্য এমন কোন ধরনের ঘৃণ্য পদক্ষেপ নাই যা তারা গ্রহণ করে নাই। বিএনপি সরকারের আমলে এসেও তারা সেটা শুরু করলো। অথচ কথা ছিল কি, যেদিন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করলেন সেদিন কিন্তু মোদী সরকারের একজন প্রতিনিধি এখানে এসে মোদীর আমন্ত্রণ পত্র কিন্তু প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেলেন। কারণ তাদের একটা ধারণা ছিল যে শেখ হাসিনা যা যা করেছে, আমাদের পায়ে যেভাবে নমো করেছে, এই সরকারকেও সেটাই দিতে হবে। কিন্তু সেটা যখন দেয় নাই, দেখছে যে কিছুটা ওই আশায় ভাটা পড়ছে, তখন তারা এই ঘৃণ্য পথে হেঁটেছে। এরপরে তারা কিছু কিছু ব্যক্তিদের তালিকা দিয়েছিল যে এদেরকে গ্রেফতার করা যাবে না, ফ্যাসিবাদের দোসর যারা এখানে ভারতীয় যারা গুপ্তচর হিসেবে কাজ করে, এদেরকে গ্রেফতার করা যাবে না। কিন্তু তারেক রহমান ওই কথাগুলো না শুনেই, এখানে আপনারা জানেন অল্প কয়েকদিন আগে ভারতের থেকে দুজন গুপ্তচর আটক করলেন, যাদের ভারতের সাথে নিয়মিত যোগাযোগ ছিল, রয়ের সাথে যোগাযোগ ছিল, সেনাবাহিনীর সাথে যোগাযোগ ছিল, এরকম দুজনকে গ্রেফতার করলেন। আর রাম মন্দির স্থাপন কাণ্ডের মূল হোতা রয়ের আরেক গুপ্তচর হরিদাস চন্দ্র, তাকে গ্রেফতার করলেন। শেখ হাসিনার কিছু দোসর শিরিন শারমিন, তাকে গ্রেফতার করা হয়েছিল, পরে যদিও জামিন দেওয়া হয়েছে। এরপর ওই যে সাবেক ডিজিএফআই এর দুজন কর্মকর্তা, দুজনই ভারতের গুপ্তচর, এদেরকে গ্রেফতার করলেন। এইগুলো দেখার পরে ওদের চোখের ঘুম টোটালি হারাম হয়ে গেছে, যে তাহলে তো যা চাচ্ছিলাম সেটা তো করে নেই, এটা করছে না। আর তারেক রহমানও এইগুলো করে একটা বার্তা তাকে দিতে চাচ্ছিল যে তুমি বিগত 17 বছর ধরে যে আকাম কুকাম এদেশের মানুষের সাথে করেছো শেখ হাসিনাকে দিয়ে, এইটা পুরোপুরি না শুধরানো পর্যন্ত তোমার সাথে আমার স্বাভাবিক সম্পর্ক হতে পারে না। বিষয়টা এখানে কিন্তু দুইটা লক্ষ্য করবেন। তারা চাচ্ছে চাপ প্রয়োগ করে ছলে বলে কলে কৌশলে তাদেরকে, এই বিএনপি সরকারকেও বা তারেক রহমানকেও হাসিনার মতো বানাতে, যে তাদেরকে নমো করুক। আর তারেক রহমান যে কৌশলটি অবলম্বন করেছে সেটি হচ্ছে যে না, তুমি চাপ প্রয়োগ করে আমাকে তুমি আর নথি স্বীকার করতে পারবে না, আমার সাথে তোমার ডিলিংস হবে, এই ডিলিংসটা হতে হবে তোমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে। দাদাগিরি এবং ছোট ভাই বড় ভাই এই ধরনের চলবে না, সমমর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে তুমিও যে সুবিধাটুকু পাবা আমাকে সেই সমান সুবিধাটুকু দিতে হবে। আর সর্বশেষ ওই দাদা বাবুদের মুখে চরমভাবে একটা চপেটাঘাত করেছে ভারতের অন্যতম একজন কুশীলব মুজাফফরকে গ্রেপ্তারের মাধ্যমে। মুজাফফরকে গ্রেপ্তারের পরেই তাদের ঘুম যাও একটু চোখে ছিল সেটা একেবারে পুরোপুরি ছুটে গেছে। মুজাফফর হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী। আপনারা জানেন 1981 সালের 30 মে গভীর রাত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রামে হত্যা করা হয়েছিল। সেই হত্যার পরে প্রধান যে আসামি ছিল এই মুজাফফর, কর্নেল মুজাফফর, ভারতে পালিয়েছিল। পরে কোনো এক ফাঁকে সে বাংলাদেশে এসে এই বনানী ডিএইচএস এর ভিতরে থাকতো, পরিচয় গোপন করে, তার নাম পরিবর্তন করে, মুজাফফর নাম পরিবর্তন করে কোন একটা হিন্দু নাম সে গ্রহণ করেছিল, এখানে এসে লুকিয়ে থাকতো। এবং এই যে 45টা বছর সে এখানে লুকিয়েছিল, এই 45 বছরে একজন ব্যক্তির সাথে তার নিয়মিত যোগাযোগ হতো, সে হচ্ছে এই যে মাসুদ উদ্দিন, ডিজিএফআই এর সাবেক কর্মকর্তা, ওটাও ভারতের রয়ের গুপ্তচর, আর এটা তো গুপ্তচর ছিলই। এই সূত্র ধরে এইখানে যে মুজাফফরকে যে গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তারটা ভেরি ইন্টারেস্টিং। একটু বলি, হত্যাকাণ্ডের পরে সে পালিয়ে চলে গিয়েছিল, এরপরে কোন এক ফাঁকে এসে বনানী ডিএইচএস এর ভিতরে সে তার শ্বশুরের একটা ফ্ল্যাটে থাকতো, নাম পরিচয় তার চেহারার সুরত সবকিছু পরিবর্তন করে ফেলেছিল। এরপরে এই মুজাফফরের মেয়ে ভারতীয় একটা কোম্পানি, আপনারা জানেন এয়ারটেল, সেই এয়ারটেলে চাকরি করতো। এইটা গোয়েন্দারা খুঁজে বের করে, এই মেয়ের প্রতি তারা নজর রাখতে শুরু করে, নজরদারিতে রাখে, মেয়েটা কোথায় যায়, কোন বাড়িতে ঢোকে, এই বাড়িটা মোটামুটি একটা ঠিকানা তারা শনাক্ত করে। তো যখন নিশ্চিত হয়ে যায়, ওই দিন গত বৃহস্পতিবারে গভীর রাতে তারা ওই বাড়িতে প্রবেশ করে, এবং প্রবেশ করে ডিবি সেখানে একটা নতুন কৌশল অবলম্বন করে। আমরা আপনার মেয়ের কলিগ ওই অফিস থেকে এসেছি, আপনার মেয়ের সাথে কিছু কথা বলতে চাই। তো মুরব্বী এসে দরজা খুলে দিলেন, খুলে দেওয়ার পরে বলছে, এত রাত্রে আমার মেয়ের কলিগ আপনারা অফিসিয়াল কাজে আসছেন, তো কি কাজ যেমন আমাকে বলেন। তো ডিবি তখন বলছে যে মুরব্বী, আমরা তো আপনাকে চিনি না, আপনি কে? আমরা আপনার মেয়ের সাথে কথা বলতে এসেছি, তাকে একটু ডাকুন, আমরা তার সাথে কথা বলে চলে যাই। অপরাধ করলে অপরাধ কোনোদিন সে লুকাতে পারে না, যতই সে গোপন রাখুক। মুখ ফুসকে বের করে ফেলেছে, আমি মুজাফফর, আমি ওর বাবা, আমাকে বলেন প্লিজ। আর এই যে কথাটুকু, এই যে কয়েক সেকেন্ডের যে কথোপকথন, এর ভিতরে এই মুজাফফরের এই নাকের উপরে, যে ঠোঁটের উপরে একটা তিল ছিল, ওই সময় যখন এই হত্যাকাণ্ডটা ঘটে তখনই মোটামুটি এই ওর একটা চিত্র এঁকে ফেলেছিল।
তো এইটা নিয়ে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করতো এবং এইটা নজরে রাখতো যে তাহলে একে খুঁজতে হলে এইটা লাগবে, এই বিশেষ চিহ্নটা লাগবে। তো গোয়েন্দারা ওই সময়টুকুর ভিতরে একেবারে নিশ্চিত করে ফেলে যে হ্যাঁ তার ওইখানে সেই কালো তিলটা আছে। আর এরপরে যখনই বলেছে যে আমি মুজাফফর, সাথে সাথে একজন পকেট থেকে হ্যান্ডকাপ বের করে ওর হাতের ভিতরে পরিয়ে দিয়েই ব্যাস টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে এসেছে। এই জন্য অপরাধী যতই তার সমস্ত কিছু মুছে ফেলুক, চিহ্ন মুছে ফেলুক, কোনো না কোনো চিহ্ন সে রেখে দেয় আর সেইটার মাধ্যমে সে ধরা পড়ে। 45 বছর পরে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন ভারতীয় দালাল যারা এদেশে আছে, যারা রয়ের গুপ্তচর এদেশে আছে, এরা দাবি তুলেছে যে না, তাড়াতাড়ি তাকে যেহেতু গ্রেফতার করা হয়েছে এত বছর পরে, তাহলে তাকে অতি দ্রুত ফাঁসি কার্যকর করা হোক। কিন্তু আমাদের দাবি না, তাকে এই মুহূর্তে ফাঁসি কার্যকর করা যাবে না, তাকে রিমান্ডে নিতে হবে। রিমান্ডে নিয়ে তার সাথে আর কারা কারা ছিল, কে তাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে, কেন করেছে, কত টাকা ডিলিংস হয়েছিল, এর সাথে আর কোন কোন বিদেশি শক্তি জড়িত আছে, বাংলাদেশে কারা তাকে ইন্ধন দিয়েছে, কারা তাকে সাপোর্ট দিয়েছে, কারা তাকে প্ররোচিত করেছে, কারা তাকে বেনিফিটেড করেছে, কারা বেনিফিটেড হয়েছে, এই সমস্ত ক্লুগুলো তার কাছ থেকে বের করে নিয়ে তারপরে তার ফাঁসির কার্যকর করতে হবে। জিয়াউর রহমানের খুনিকে আমরা বেঁচে থাক এটি কখনোই চাই না, তবে তার ফাঁসির আগে অবশ্যই এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো না করে যদি তাকে ফাঁসি কার্যকর করা হয় তাহলে কিন্তু ওই হত্যাকাণ্ডের যে মোটিভ সেটি কিন্তু অধরাই থেকে যাবে। যাই হোক, এই সমস্ত কারণগুলোতে এই দাদাবাবুরা তারেক রহমানের উপরে এমন ভাবে চটেছে, এমন ভাবে তার উপরে খেপেছে, এখন তারা সর্বশেষ যে পদক্ষেপটি নিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ডিসেম্বরে ঢুকিয়ে দেবে, এই বয়ান মাঠে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে এই তারেক রহমানকে চাপে রাখার একটা কৌশল তারা অবলম্বন করেছে। আর তারেক রহমান তো এটি বুঝতে পেরেছে, বুঝেই তারেক রহমান একেবারে পরিষ্কার করে ঘোষণা করেছে যে আপাতত দিল্লি সফরে যাওয়া তারেক রহমানের হচ্ছে না। তার মানে বার্তা কিন্তু একটি দিয়ে দিয়েছে যে শয়তানি খেলা খেলছো, এই শয়তানি বন্ধ না করলে আপাতত তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে না। এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিলেন যে আপাতত দিল্লিতে তার সফর হচ্ছে না, এটার মাধ্যমে কিন্তু ভারতকে যে বার্তা দেবার সেটি দেয়া হয়ে গেছে যে আপনি যদি দাদাগিরি ফেলাতে থাকেন আর বাংলাদেশের ভিতরে যখন যদি শয়তানি করতে থাকেন তাহলে আপনার সাথে আমার স্বাভাবিক সম্পর্ক হবে না। আপনি আপনার সমস্ত এই যে চরিত্রের উপরে যে কলঙ্ক লাগিয়েছেন, যে দাগ লেগে আছে, এদেশের জনগণের সাথে যে নষ্টামি করেছেন আওয়ামী লীগকে দিয়ে, ওই সমস্ত নষ্টামিগুলো নাকে খত দিয়ে আপনি আসেন আমার কাছে, ক্ষমা চান দেশের জনগণের কাছে, তারপরে আপনার আমার সম্পর্ক স্বাভাবিক পথে এগিয়ে যেতে পারে। বাংলাদেশের জন্মের ইতিহাস, পাকিস্তানের পরাজয়, ইন্দিরা গান্ধীর ভূমিকা আর সেই ইতিহাসকে সামনে রেখেই লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে কার্যত তীর ছুড়লেন প্রিয়াঙ্কা গান্ধী। ইন্দিরা গান্ধীর নাতনি এমন এক মন্তব্য করলেন যা শুধু ভারতের রাজনীতিতেই নয়, বাংলাদেশেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু দর্শক, প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে আনলেন প্রিয়াঙ্কা? এটি কি শুধু মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ, নাকি এর আড়ালে রয়েছে আরো বড় কোনো বার্তা? এ বক্তব্যকে আবার 1971 সালের ইতিহাসকে নতুন বিতর্কে ঠেলে দেবে, আর বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ভারতের একক কৃতিত্বের যে বয়ান সেটিও নতুন করে প্রশ্নের মুখে পড়বে? দর্শক, ভারতের লোকসভার পরিবেশ তখন উত্তপ্ত, বিরোধী দল ও সরকার মুখোমুখি, আলোচনার কেন্দ্রে অপারেশন সিন্দুর। সবাই ভাবছিলেন বিতর্ক সীমাবদ্ধ থাকবে সাম্প্রতিক সামরিক অভিযানে, কিন্তু হঠাৎ করেই সময়ের চাকা ঘুরিয়ে 55 বছর পেছনে চলে গেলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বললেন, ইতিহাসের কথা আপনি বলছেন, আমি বর্তমানের কথা বলতে চাই। এরপর একে একে উচ্চারণ করলেন এমন কয়েকটি শব্দ যা দক্ষিণ এশিয়ার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে: বাংলাদেশ, ইন্দিরা গান্ধী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট নিক্সন ও পাকিস্তানের আত্মসমর্পণ। দর্শক, প্রিয়াঙ্কার দাবি, ইন্দিরা গান্ধী শুধু যুদ্ধ জেতেননি, বিশ্ব কূটনীতিতেও বিরাট সাফল্য দেখিয়েছিলেন। আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রবল চাপ উপেক্ষা করেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন। পাকিস্তানের 1 লাখেরও বেশি সেনাকে আত্মসমর্পণে বাধ্য করেছিলেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটি আসে এরপর। তিনি বলেন, ইন্দিরা গান্ধী কখনোই বাংলাদেশ প্রতিষ্ঠার কৃতিত্ব নিজের নামে নিতে চাননি। এই একটি বাক্যে মূল রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে, কারণ পরের বাক্যে তিনি সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। তার অভিযোগ, বর্তমান সরকার অপারেশন সিন্দুরের পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রীকে ঘিরে প্রচার করছে। এমনকি অলিম্পিকে ভারত পদক পেলেও সে কৃতিত্ব সরকার নিজের করে নিতে চায়। তার ভাষায়, কৃতিত্ব নিলেই নেতৃত্ব প্রমাণ হয় না, নেতৃত্বের সঙ্গে দায়ও নিতে হয়। আর দর্শক, এখানেই শুরু হয়েছে আসল বিতর্ক। কিন্তু হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এখানে মূল বিষয় নয়, এটা ছিল একটি রাজনৈতিক প্রতীক। প্রিয়াঙ্কা আসলে বোঝাতে চেয়েছেন, অতীতের নেতৃত্ব নিজেদের প্রচারের জন্য রাষ্ট্রীয় সাফল্যকে ব্যবহার করেনি, অথচ বর্তমান সরকার প্রতিটি সাফল্যকে রাজনৈতিক ব্র্যান্ডিং এর অংশ বানিয়ে ফেলছে। অর্থাৎ বাংলাদেশের উদাহরণ ব্যবহার করে তিনি মোদীর রাজনৈতিক স্টাইলকে প্রশ্নবিদ্ধ করেছেন। বিতর্ক তার এখানেই শেষ নয়, কারণ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বহু বছর ধরে ভারতের রাজনীতিতে দুটি ভিন্ন বয়ান রয়েছে। কংগ্রেস বলে, ইন্দিরা গান্ধীর কূটনৈতিক ও রাজনৈতিক নেতৃত্ব ছিল বিজয়ের অন্যতম চাবিকাঠি। বিজেপি তুলনামূলকভাবে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও সামরিক সক্ষমতাকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে ছবিটি আরো ভিন্ন। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার মূল ভিত্তি হলো দীর্ঘ স্বাধীনতার আন্দোলন।
9 মাসের মুক্তিযুদ্ধ, 30 লাখ শহীদের আত্মত্যাগ, লাখো মুক্তিযোদ্ধার রক্ত এবং অসংখ্য নির্যাতিত মানুষের ত্যাগ। ভারতের সামরিক ও কূটনৈতিক সহায়তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি ছিল বাংলাদেশের সংগ্রামের সহযোগী শক্তি, বিকল্প নয়। তাহলে কি ভারতের একক কৃতিত্বের বয়ান প্রশ্নের মুখে? এখানেই সবচেয়ে বড় আলোচনা। আন্তর্জাতিক ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকদের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে বলে আসছেন 1971 সালের বিজয় ছিল একটি যৌথ বাস্তবতা। বাংলাদেশের জনগণের প্রতিরোধ ছাড়া ভারতীয় হস্তক্ষেপের সুযোগ তৈরি হতো না। আবার ভারতের সামরিক সহায়তা ছাড়া যুদ্ধ হয়তো আরো দীর্ঘ রক্তক্ষয়ী হতে পারত। অর্থাৎ ইতিহাস কাউকে একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা করে না। তাই প্রিয়াঙ্কার বক্তব্য নতুন করে সেই পুরনো প্রশ্নটি সামনে এনেছে। ইতিহাসের কৃতিত্ব কি একজন নেতা, একটি সরকার কিংবা একটি রাষ্ট্র একাই দাবি করতে পারে? এই বক্তব্য নিয়ে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে, যার প্রভাব সরাসরি পড়বে ভূ রাজনৈতিক বাস্তবতার উপর। বিশ্লেষকদের মতে এই বক্তব্যে তাৎক্ষণিকভাবে ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো কূটনৈতিক সংকট তৈরি হওয়ার সম্ভাবনা কম, কারণ এটি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কের অংশ। তবে দক্ষিণ এশিয়ার ইতিহাস নিয়ে যে প্রতিযোগিতামূলক বয়ান চলছে, সেখানে বক্তব্য নতুন মাত্রা যোগ করতে পারে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।